সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাই সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত স্নাতক সম্মান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে। আজকে আমাদের যে কোর্সটির ক্লাস হবে সেটি হচ্ছে গাণিতিক পদার্থবিদ্যা। এর বিষয় কোড হচ্ছে 232713। আমরা আজকে এর প্রথম অধ্যায় জটিল চলকের অপেক্ষক এই অধ্যায় সম্পর্কে ক্লাসটি করব। তোমরা এই কোভিড আক্রান্ত এই মহামারীর সময়টিতে তোমাদের বহুদিন ধরেই ক্লাসরুমে ক্লাস নেওয়ার সুযোগটি হচ্ছে না। এই মহামারী আসার আগে তোমাদের এই অধ্যায় আমি কিছুটা শুরু করেছিলাম। আমরা এই অধ্যায়টি আবার প্রায় প্রথম থেকেই শুরু করব। প্রথমে আমরা জটিল চলক সম্পর্কে একটি প্রাথমিক ধারণা, এগুলো আসলে তোমরা সবাই জানো। এর আগেও এই অংশগুলি তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ে এসেছো। পরবর্তীতে অনার্সের ক্লাসেও প্রথম 2 বছরে তোমরা কিছু কিছু শিখে এসেছো। জাস্ট এই ঘটনাগুলি একটু মনে করিয়ে দেয়া। জটিল সংখ্যার আগে আমাদের আসলে জানতে হবে যে কাল্পনিক সংখ্যা কি জিনিস। এটি তোমরা ইতিমধ্যে সবাই জানো যে √1 এটিকে আমরা i দ্বারা প্রকাশ করি। এটিকে i দ্বারা প্রকাশ করলে সুবিধা হচ্ছে যে এটি দ্বারা আমরা যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে এই একটি i যুক্ত করে প্রকাশ করতে পারি। এই ধরনের সংখ্যাকে আমরা বলি হচ্ছে কাল্পনিক সংখ্যা। যেমন আমরা যদি √4 বলতে চাই সেটি আসলে 2i। আবার এখন যেই সংখ্যাটির আবার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ উভয় অংশই আছে তাকে আমরা বলি হচ্ছে জটিল সংখ্যা। এটি তোমাদের ক্লাসে আমি আগেও বলেছি, আসলে বাস্তব দুনিয়াতে যে কোনো সংখ্যাই আসলে একটি জটিল সংখ্যা। কোনোটির হয়তো বাস্তব অংশ শূন্য, কোনোটির হয়তো কাল্পনিক অংশ শূন্য, এভাবে আমরা সংখ্যাকে আলাদা করি। আর প্রকাশ করার ক্ষেত্রে আমরা হচ্ছে এটিও তোমরা আসলে জানো যে আমরা একটি জটিল সংখ্যাকে বা জটিল চলককে এভাবে প্রকাশ করে থাকি। আমরা সাধারণত z ব্যবহার করে থাকি। এখানে প্রথম যে অংশটি অর্থাৎ i বিহীন অংশ, এটি হচ্ছে বাস্তব অংশ। তারপরে আরেকটি অংশ আছে হচ্ছে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। তাহলে এই z দ্বারা আমরা প্রকাশ করছি জটিল সংখ্যাকে। এর a চিহ্নিত যে অংশটি সেটি হচ্ছে বাস্তব অংশ এবং b যেটি সেটি হচ্ছে আমরা বলছি কাল্পনিক অংশ বা কাল্পনিক সহগ। অর্থাৎ এখানে সাধারণভাবে আমরা a এবং b দ্বারা প্রকাশ করছি। বাস্তবে আমরা যখন কোনো একটি সংখ্যাকে প্রকাশ করতে যাব অবশ্যই a এবং b এর কোনো একটি মান থাকবে এবং মানটি গাণিতিক। আমরা হয়তো 2 + 3i এভাবে বলবো, কিংবা 4 + 5i এরকম একটি সংখ্যা হয়তো আমরা পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে জটিল চলককে আমরা যখন লেখচিত্রে প্রকাশ করতে চাই, তোমরা ইতিমধ্যে জানো যে লেখচিত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা যদি কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করে লেখচিত্র আঁকতে যাই, সেক্ষেত্রে আমরা সবসময় যেটি প্রচলিত প্রথা, x অক্ষে আমরা বাস্তব অংশ এবং y অক্ষে কাল্পনিক অংশকে বসিয়ে একটি জটিল সংখ্যাকে প্রকাশ করি। এটি আমরা এখানে ছবিতে দেখে নেব। এই যে একটি গ্রাফ পেপার এবং অক্ষ, এখানে এই যে এই অক্ষটি অর্থাৎ সাধারণত আমরা x অক্ষ হিসেবে যেটি ব্যবহার করি অনুভূমিক অক্ষ, এই অক্ষটি আমরা ব্যবহার করব হচ্ছে বাস্তব অংশ প্রকাশ করতে বা বাস্তব সহগ প্রকাশ করতে। আর এই অক্ষটি অর্থাৎ উলম্ব অক্ষ বা y অক্ষ নামে যেটিকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেটিতে আমরা কাল্পনিক সহগের মানটি বসাবো। তাহলে ধরা যাক আমরা হচ্ছে এখানে এই বিন্দুটি তাহলে এখানে একটি জটিল সংখ্যা প্রকাশ করবে। এখন যদি আমরা দেখি যে এই বিন্দুর অবস্থান কোথায়, আমরা যদি বলি যে এই বড় বড় দাগগুলোকে আমরা হচ্ছে একঘর করে নেব, তাহলে এই বিন্দুটি x অক্ষ বরাবর এর অবস্থান হচ্ছে এই যে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এর x স্থানাঙ্ক হচ্ছে 2। আবার y স্থানাঙ্ক বরাবর, y অক্ষ বরাবর যখন আমরা মাপতে যাব, এই যে 1 2 3 4, অর্থাৎ এর y স্থানাঙ্ক হচ্ছে 4। তাহলে x স্থানাঙ্ক দ্বারা যেহেতু বাস্তব এবং y স্থানাঙ্ক দ্বারা আমরা কাল্পনিক অংশ প্রকাশ করি, এই সংখ্যাটিকে আমরা বলতে পারি 2 + 4i। তোমরা মনে হয় ব্যাপারটা বুঝে গেছো। আমরা আরেকটি যদি অবস্থান দেখি, ধরলাম এই যে এই আরেকটি বিন্দু এই স্থানাঙ্ক ব্যবস্থায়, এখানে আমাদের এর x এর অবস্থানটি হচ্ছে 1 2 3 3 ঘর বরাবর, অর্থাৎ এর বাস্তব সহগ হচ্ছে 3, এবং y বরাবর এর অবস্থানটি হচ্ছে 1 2, অর্থাৎ এর অবাস্তব সহগ বা কাল্পনিক সহগ হচ্ছে 2, অর্থাৎ আমাদের সংখ্যাটি আসলে 3 + 2i।
এখন এভাবে আমরা আসলে দুনিয়ার যে কোনো সংখ্যাকে এই লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন দ্বিমাত্রিক কার্তেসীয় তলের প্রতিটি বিন্দুই একটি সুনির্দিষ্ট জটিল সংখ্যাকে প্রকাশ করে। এখানে এক্স বরাবর অবস্থিত, এক্স অক্ষ বরাবর যদি কোনো বিন্দু থাকে, ধরো এইখানে যদি কোনো বিন্দু থাকে, এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের ওয়াই এর মান অর্থাৎ এই অক্ষের মান হচ্ছে 0, অর্থাৎ এই বরাবর যদি কোনো সংখ্যা অবস্থান করে তাদের যেহেতু ওয়াই এর মান 0, তার অর্থ হচ্ছে তাদের কাল্পনিক সহগটি 0, অর্থাৎ এটি পূর্ণ বাস্তব সংখ্যা। আবার এমনও হতে পারে যে কোনো একটি সংখ্যা হয়তো ওয়াই অক্ষ বরাবর এই বরাবর অবস্থিত হবে। এখন এই বরাবর অবস্থিত যে কোনো সংখ্যার কিন্তু আবার এক্স স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপরে কিন্তু এক্স স্থানাঙ্কের মান 0, অর্থাৎ তার হচ্ছে বাস্তব সহগ 0, বা এই বরাবর যে সংখ্যাটি সেটি হচ্ছে একদম বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এখন আমরা যদি আবার পোলার লেখচিত্রে একে প্রকাশ করি, আমরা আসলে বিভিন্ন ক্ষেত্রে পোলার লেখচিত্র দ্বারা প্রকাশিত জটিল চলকই আমাদের বিভিন্ন হিসাবে সুবিধা করে। আমরা যদি একটু দেখি যে এই বিন্দুটিকে যদি আমরা আবার নিই, এখানে পোলার লেখচিত্রের ক্ষেত্রে আমরা যেটি করি, আমরা প্রথমে মূল বিন্দু থেকে এটি কত দূরে অবস্থিত সেটিকে আর দ্বারা প্রকাশ করি। জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই আর কে বলবো হচ্ছে পরম মান বা মডিউলাস, অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যা প্রকাশক যে বিন্দুটি, এই দুই বিন্দুর যে দূরত্ব তাকে আমরা বলবো ওই জটিল সংখ্যাটির পরম মান বা মডিউলাস। আবার এই যে আমাদের এই সংযোজক যে সরলরেখা, এটি ধনাত্মক এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ আমাদের প্রচলিত কোণ মাপার যে দিক, সেই দিকে এটি যেই কোণটি উৎপন্ন করে তাকে আমরা বলবো হচ্ছে ওই সংখ্যার আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে সামগ্রিকভাবে আমরা এই বিন্দুটিকে প্রকাশ করতে পারি আর এবং থিটা দ্বারা। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে আমাদের আর এর অর্থ বা আর এর নাম হচ্ছে পরম মান বা মডিউলাস, আর এখানে আমাদের থিটার নাম হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমরা যদি এর আগেই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জটিল সংখ্যাকে প্রকাশ করে এসেছি, আমরা যদি তার সাথে সম্পর্কটি স্থাপন করতে যাই, দেখো এই বিন্দুটির স্থানাঙ্ক যদি কার্টেসীয় ব্যবস্থায় এক্স ওয়াই হতো, তার অর্থ এই উচ্চতাটি হতে ওয়াই এবং এই দৈর্ঘ্যটি হতে হচ্ছে এক্স। তাহলে এই যে এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি যার অতিভুজ হচ্ছে আর, অর্থাৎ সেক্ষেত্রে পিথাগোরাসের যে আমাদের বহুল প্রচলিত উপপাদ্য সেটি অনুসারে এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা আর স্কোয়ার পেতাম, সেটিকে আমরা যখন বর্গমূল করি তখন আমরা আর এর মানটি পাই। একইভাবে থিটার জন্য দেখো এটি যদি কোণ হয়, এটি হচ্ছে আমাদের অতিভুজ, এটি হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ এক্স, আর এটি হচ্ছে আমাদের লম্ব অর্থাৎ ওয়াই। তাহলে আমরা যখন ওয়াই আর এক্স এর অনুপাত নেব, সেটি আসলে আমাদের লম্বের সাথে ভূমির অনুপাত। তাহলে লম্বের সাথে ভূমির যে অনুপাত ত্রিকোণমিতিক ভাষায় সেটিকে আমরা বলি হচ্ছে ট্যান, অর্থাৎ আমরা ওয়াই বাই এক্স যে অনুপাত তার ট্যান ইনভার্স করলে আমরা এই কোণটি অর্থাৎ আর্গুমেন্টের মানটি পেয়ে যাব। এর অর্থ হচ্ছে আমরা চাইলে যদি আমাদের এক্স এবং ওয়াই স্থানাঙ্কটি জানা থাকে, সেখান থেকে আমরা আর এবং থিটায় ছবি না এঁকেও শুধুমাত্র গাণিতিক হিসাবের মাধ্যমে পৌঁছে যেতে পারবো। আবার উল্টোটিও সম্ভব, আমরা যদি এক্স এর হিসাব করতে যাই, এই যে এখানে এটি হচ্ছে অতিভুজ আর এটি হচ্ছে ভূমি, অতএব এদের মধ্যবর্তী যে সম্পর্কটি এটি একেবারেই তোমরা ভেক্টরের ক্ষেত্রে যেভাবে উপাংশে বিভাজন করে আসো, যে কোণের দিক বরাবর আমাদের উপাংশের অংশটি হয় হচ্ছে একটি কজ উপাংশ এবং কোণের বিপরীত দিকে যে অর্থাৎ লম্ব বরাবর যে উপাংশ সেটি হয় সাইন উপাংশ, এখানেও ঠিক তাই হয়েছে। অর্থাৎ আমরা এক্স পাই যে এক্স সমান সমান হচ্ছে আর কস থিটা এবং ওয়াই সমান সমান আর সাইন থিটা। অর্থাৎ আমাদের মূল তথ্যটি যদি পোলার অথবা কার্টেসীয় যে কোনো ব্যবস্থাতেই প্রকাশিত হোক না কেন, সেটিকে আমরা যখন যে কোনো একটি জানা থাকলে অর্থাৎ আর এবং থিটা জানা থাকলে অথবা এক্স এবং ওয়াই জানা থাকলে আমরা একটি থেকে আরেকটিতে মানটি পরিবর্তন করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক, এবার হচ্ছে ডি ময়ভারের উপপাদ্য। ডি ময়ভার একজন গণিতবিদ ছিলেন, তিনি যে উপপাদ্যটি দিয়েছিলেন সেটি আমরা এখন শিখব। এখানে প্রথমেই আমরা কেবলই যা শিখে আসলাম সেটিকে আমরা লিখছি, যে আমরা একটি জটিল চলক তাকে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই হিসাবে, যেখানে এক্স হচ্ছে বাস্তব অংশ, ওয়াই হচ্ছে অবাস্তব সহগ। অথবা আমরা যদি পোলার স্থানাঙ্ক
হিসাব করতে যাই, পোলার স্থানাঙ্ক বসে এক্স এর মানে হচ্ছে আর কস থিটা, আমরা কেবলই শিখে এসেছি, আর ওয়াই এর অর্থ হচ্ছে আর সাইন থিটা। এখন এখানে আমরা যদি একাধিক সংখ্যা থাকে, ধরা যাক আমরা একটিকে হচ্ছে z1 দ্বারা চিহ্নিত করলাম, আলাদা করার জন্য আমরা বলে দিচ্ছি যে এখানে এটা x1 y1 r1 θ1 ইত্যাদি। আবার আরেকটি সংখ্যাকে আমরা নিলাম z2, যেটির জন্য আমরা হচ্ছে সবকিছুর সাথে একটি করে 2 দ্বারা চিহ্নিত করছি, x2 y2 r2 θ2 ইত্যাদি দ্বারা। তাহলে এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে গুণ করি, অর্থাৎ আমরা যদি z1 এবং z2 কে গুণ করি, তোমরা এটি ইতিমধ্যে জানো যে আমাদের জটিল সংখ্যার যে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ, সেটি একেবারে আমাদের প্রচলিত বাস্তব সংখ্যার নিয়মে হয় না। যোগের ক্ষেত্রে আমরা যেটি করি, শুধুমাত্র বাস্তব অংশের সাথে শুধুমাত্র বাস্তব সহগটি যোগ হয় এবং অবাস্তব বা কাল্পনিক অংশের সাথে শুধুমাত্র কাল্পনিক সহগটুকুই যোগ বা বিয়োগ হয়। গুণের ক্ষেত্রেও আমরা গুণের পরে সাধারণত বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আলাদা করি, সেটি আমরা এখানেও করব। তাহলে আমরা যদি এই z1 এবং z2 কে গুণ করি, এটি আসলে একটি বীজগাণিতিক গুণের মতো প্রক্রিয়া। তাহলে যে r1 এখানে তো আসলে কমন ছিল, এখানে যদি আমরা r1 কমন নিতাম, আমাদের হয়ে যেত এখানে একটা ব্র্যাকেট cos θ1 প্লাস i sin θ1, এখানে ঠিক আমরা তাই করেছি। আবার r2 যেহেতু দুই জায়গাতেই আছে, r2 কে কমন নিলে আমরা তার সাথে পেতাম হচ্ছে cos θ2 প্লাস i sin θ2। তাহলে আমরা এখানে z1 এবং z2 কে গুণ করলাম, এই যে r1 r2 কে আমরা একবারে সামনে লিখেছি, আর এই যে এই cos যুক্ত অংশটিকে আমরা এই হচ্ছে প্রথম সংখ্যা থেকে প্রাপ্ত, এটি হচ্ছে z1 থেকে প্রাপ্ত, এটি হচ্ছে z2 থেকে প্রাপ্ত। তাহলে এবার যদি আমরা এই গুণটা সম্পন্ন করি, যে এখানে একটি cos θ1 ছিল, এখানে হচ্ছে cos θ2 ছিল, এই পুরাটুকু যদি আমরা একবারে গুণ করে ফেলি, একেবারেই বীজগাণিতিক গুণ, cos θ1 এর সাথে cos θ2 গুণ হবে, তাহলে এই যে cos θ1 তার সাথে cos θ2, দুঃখিত। এরপরে আবার এই যে i সহ sin θ1 এবং i সহ sin θ2, এরা দুজন যখন গুণ হবে, এই যে sin θ1 এবং sin θ2 আসলো, তার সাথে এই যে এখানে একটি i, এখানে আরেকটি i, এরা দুজন গুণ হয়ে ফলাফলটি হবে -1, কারণ i এর সংজ্ঞাটি তাই, যে i স্কয়ার মানে হচ্ছে -1, সে কারণে এখানে একটি মাইনাস এসে যাচ্ছে। এখন আমরা যখন আবার বাকি অংশটি করব, অর্থাৎ এই cos θ1 এর সাথে যখন এই sin θ2 টি গুণ হবে এবং এই cos θ2 এর সাথে যখন আবার এই sin θ1 গুণ হবে, এখানে কিন্তু একটি করে i থেকে যাচ্ছে, এই যে এই দুটির মধ্যে একটি i এখান থেকে আসা, এবং এটির সাথে আরেকটি i, সেটি হচ্ছে এখান থেকে আসা। আমরা এই আইটিকে একবারে কমন নিয়ে লিখে দেখিয়েছি, অর্থাৎ এখানে যেহেতু i গুণ হয়ে কোথাও কোনো অতিরিক্ত মাইনাস আসছে না, এখানে সবগুলোই প্লাস, এখানে হচ্ছে sin θ1 cos θ2 আবার cos θ1 sin θ2। এখন এই জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই অংশটার অবস্থা হচ্ছে cos a cos b minus sin a sin b। এটি সম্ভবত তোমরা অনেক আগে থেকে উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতিতে পড়ে এসেছো, যেটি আসলে নির্দেশ করে cos a minus b। এখানে যেহেতু আমাদের a এবং b নাই, এখানে θ1 এবং θ2, এটি আসলে cos a plus b এর সূত্র। একইভাবে এখানে যেটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে sin a sin b plus cos a sin b, এটি আসলে sin এর সূত্র, sin এর সংযোজন সূত্র। অর্থাৎ এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি যে z এবং z2 গুণ করে আমরা আসলে যেটি পেলাম, যে r1 r2, তার সাথে আমরা এখানে পেলাম হচ্ছে cos of θ1 plus θ2। এই যে এই পুরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুক, এই পুরো অংশটুককে আমরা পূর্বে জানা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে যদি ছোট করি, এটুকু আসলে cos a plus b এর সূত্র, অর্থাৎ এখানে আমরা পেলাম cos θ1 plus θ2। একইভাবে এইখানে যে পুরো অংশটি, এটি আসলে sin a plus b এর সূত্র, সে কারণে এখানে আমরা লিখতে পারছি sin θ1 plus θ2। এখন দেখো মজার ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা হচ্ছে দুটি সংখ্যাকে গুণ করেছি, z1 এবং z2, এখানে দুইটা হিসাব কিন্তু আলাদা হবে। এখানে দুটি গুণ করার ফলাফলটি কি হলো, এই যে বাইরের অংশে হচ্ছে আমরা তাদের যে মডিউলাস অর্থাৎ r, তাদেরকে আলাদাভাবে গুণ আকারে পেলাম, এবং cos এবং sin এর ভেতরে আবার তাদের আর্গুমেন্টকে আমরা যোগ আকারে পেলাম। অর্থাৎ এখানে যদি আমরা দুইটি না করে তিনটি সংখ্যাকে গুণ করতাম, z1 z2 z3, তখন আমরা এখানে r1 গুণ r2 গুণ r3 পেতাম,
এখানে পেতাম θ1 প্লাস θ2 প্লাস θ3, এখানে আবার পেতাম θ1 প্লাস θ2 প্লাস θ3। যদি এরকম 3টি না হয় 4টি হতো তখন এখানে 4টা আর গুণ হতো আর এখানে 4টা θ যোগ হতো। অর্থাৎ আমরা যদি একবারে আমরা এরকম একটা দুইটা আলাদা আলাদা করে গুনতে চাই না, আমরা সবসময় একটা সাধারণ সূত্রের দিকে যেতে চাই। তাহলে এখানে এখন খেয়াল করো যে এখানে z1 z2 z3 এরকম করতে 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 আমরা যদি zn পর্যন্ত গুণ করি এই অনুসারেই, তাহলে আমাদের বাইরে যেটি আসবে সেটি হচ্ছে r1 r2 r3 এরকম যতগুলো মডুলাস ছিল সেগুলো গুণ হবে এবং cos এবং sin দুজনের ভেতরেই আর্গুমেন্টগুলো কিন্তু যোগ হতে থাকবে যতগুলি আছে θ1 2 3 করে n পর্যন্ত। তাহলে এখানে আবার আমরা একটা বিশেষ অবস্থা কথা চিন্তা করতে পারি, যদি এই যে z1 z2 z3 সবগুলো যদি একই সংখ্যা হয়, অর্থাৎ আমরা যদি একটা z কেই বারবার গুণ করতে থাকি, অর্থাৎ আমরা যদি এই z কেই বারবার গুণ করি, তখন আমাদের r1 এর মানও r, r2 এর মানও r, r3 এর মানও r, অর্থাৎ আমরা আসলে n সংখ্যক r কে গুণ করছি। একই জিনিসকে বারবার গুণ করলে যেটি হয় যে অত টু দি পাওয়ার n, অর্থাৎ আমরা r টু দি পাওয়ার n পাবো। আবার এখানে যেটি হবে তখন যেহেতু একই সংখ্যা, তার মানে θ1 এর মানও θ, θ2 এর মানও θ, θ3 এর মানও θ, তখন এই যে এখানে টোটাল আছে হচ্ছে 1 2 3 করতে করতে n পর্যন্ত, অর্থাৎ nটা θ যখন আমরা যোগ করি আমরা মোট পাবো হচ্ছে n θ। অর্থাৎ আমরা যদি z টু দি পাওয়ার n করি, z টু দি পাওয়ার n মানে হচ্ছে আমরা একবারে লিখে ফেলতে পারি যে r টু দি পাওয়ার n তার সাথে cos n θ প্লাস i sin θ। ডি ময়বারের উপপাদ্যটা প্রথমে শুরুটা খুব হয়তো এই এত গাণিতিক হিসাব দেখতে তোমাদের অনেকেরই কেউ ভয় পাচ্ছ, কেউ বিরক্ত হচ্ছ, কিন্তু দেখো শেষে এসে যেটি আমরা পেলাম সেটি খুব কাজে জিনিস, সেটি ভবিষ্যতেও আমাদের আরো অনেক হিসাবকে হয়তো এই নিয়মটি সহজ করে দেবে, ভবিষ্যতে আমরা এটি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরেকটি জিনিস শিখবো, সেটি হচ্ছে অয়লারের সূত্র। অয়লারের সূত্রের আগে আমরা হচ্ছে প্রথমে সাইন এবং cos x এই দুটি রাশিকে তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণী ক্যালকুলাসে কিংবা অনার্সের ক্লাসে পড়ে এসেছো যে টেইলর কিংবা ম্যাকলরিনের ধারা দিয়ে আমরা বিভিন্ন ফাংশনকে ধারায় বিস্তৃত করতে পারি। সেই অনুসারে এটি হচ্ছে সাইন এক্স এর ধারা এবং এটি হচ্ছে cos x এর ধারা। একইভাবে ম্যাকলরিন এবং টেইলর দ্বারা তোমরা ই টু দি পাওয়ার এক্স এরও একটি ধারা পেয়েছো। এখানে খেয়াল করলে দেখবে যেখানে এই ধারাগুলোর মধ্যে একটি মিল আছে। সাইন এক্স এর ধারার মধ্যে হচ্ছে এক্স এর শুধুমাত্র এই বেজোড় অংশগুলি, এই যে এক্স টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 7 এর মধ্যে শুধুমাত্র বেজোড় অংশ। আবার cos x এর মধ্যে যে অংশ এর মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র জোড় অংশগুলো। আমরা এখানে 1 মানে কিন্তু x দ্বারা যদি আমরা 1 কে প্রকাশ করি এটি হয় x টু দি পাওয়ার 0, অর্থাৎ x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 এরকম যতগুলো জোড় পাওয়ার আছে সেগুলোকে আমরা এখানে ব্যবহার করছি। তাহলে ই টু দি পাওয়ার x এর মধ্যে কিন্তু দুটোই আছে, এই যে 1 আছে, 0 আছে, 1 আছে, 2 3 4 5, এখানে জোড় বিজোড়ের কোনো ভাগাভাগি নাই, সবগুলো সংখ্যা সিরিয়ালি আসছে। এখন এখানে একটা জায়গায় মুশকিল আছে যে ই টু দি পাওয়ার x এর যে ধারা সেখানে সবগুলোই প্লাস, আর cos এবং sin এর যে ধারাটি সেখানে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সেখানে অবস্থাটি হচ্ছে একটি রাশি ধনাত্মক পরেরটি আবার ঋণাত্মক, আবার প্লাস আবার মাইনাস। cos এর ক্ষেত্রেও কিন্তু একই, মাইনাস প্লাস এভাবে পরিবর্তিত হচ্ছে প্রতি ধাপে। এখন এখানে আমাদের ই টু দি পাওয়ার x এর বদলে আমরা x এর বদলে যদি i থিটাকে বসাই, তাহলে আমরা এখান থেকে যেটি পাচ্ছিলাম যে এখানে যদি এর মাথায় যদি x থাকে আমাদের ধারাটি হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে যেতে থাকবে। তাহলে আমাদের x এর বদলে x আসলে একটা খালি জায়গা, x একটা হচ্ছে ফাঁকা সিট, এখানে তুমি যাকে বসাবা এই প্রত্যেকটা x এর জায়গায় সেই রাশিটা বসে যাবে। তাহলে আমরা যদি x এর বদলে এখানে i থিটাকে বসাই তাহলে এখানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটার বদলে হবে হচ্ছে 1 প্লাস আই থিটা প্লাস আই থিটা হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আই থিটা হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যত জায়গায় x ছিল প্রত্যেকটা জায়গায় আমাদের আই থিটা বসে যাবে। এখন মুশকিল হচ্ছে থিটাকে আমরা স্কোয়ার করলে থিটা স্কোয়ারই পাই, আই কে স্কোয়ার করলে তো আমরা অন্য একটা কিছু পাই। কি পাই? আমরা পাই হচ্ছে -1।
তাহলে দেখো এখানে যদি আমরা একটু হিসাবটা করার চেষ্টা করি, দেখো প্রথমে এখানে হচ্ছে 1 1, এখানে আই থিটা এখানে চেঞ্জ করার কিছু নাই। এই যে এখানে যে আই থিটা হোল স্কোয়ার, এখানে একটা অংশ হচ্ছে থিটা স্কোয়ার আর একটা অংশ হচ্ছে আই স্কোয়ার মানে হচ্ছে -1, এই যে এখানে একটা মাইনাস চলে আসলো। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ারের সাথে আরেকটা আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে আই কিউব মানে হচ্ছে -1 ইন্টু আই, তার মানে এটা হচ্ছে -i। এরপর একটা হচ্ছে i⁴, তার মানে হচ্ছে আই স্কোয়ারের আবার স্কোয়ার, আই স্কোয়ার কত, আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে -1কে তোমরা যখন আবার স্কোয়ার করবা সেটা হচ্ছে +1। এরপরে কিন্তু যে অংশটা, এরপরে তুমি পাবা আবার আই, যে আয়ের মান কিন্তু ঘুরে ফিরে এইগুলোর মধ্যেই আসে, 1 আই -1 -i, আবার 1 আবার আই আবার -1 আবার -i, এরপরে এই যে আবার আবার শুরু হলো, আবার 1 আবার আই, এরপরেও এইভাবে ধাপে ধাপে এটাই আসতে থাকবে। এখন এখানে আমরা এই যে আয়ের মানটি পরিবর্তন করার পরে এখানে যা পেলাম, খেয়াল করে দেখো এদের এই দুই অংশের সাথে এই যে আই সহ অংশ আর আই ছাড়া অংশের সাথে কিন্তু এবার সাইন এবং কজের যে ধারা সেটি একটি মিল আছে, একেবারে হুবহু মিল আছে। এখানে যেহেতু সবগুলা পরপর দেওয়া আছে, হঠাৎ করে দেখে তোমাদের হয়তো একটু চিন্তা করতে কষ্ট হতে পারে। এখানে আমি দুটিকে আলাদা রং দিয়ে আলাদা করে দেখাচ্ছি, এবার একটু মিলিয়ে দেখো। তুমি যদি লাল ধারাটা দেখো, লাল ধারাটায় প্রথমে 1, তারপরে হচ্ছে -θ²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস θ⁴/4 ফ্যাক্টোরিয়াল -θ⁶/6 ফ্যাক্টোরিয়াল, এই যে হুবহু কজের ধারায় যা আসছিল হুবহু তাই, বোঝা যায়? আচ্ছা, আবার এই যে আই যুক্ত অংশটা এবং এই সবুজ অংশটা যদি একটু খেয়াল করো, তোমার প্রথমে আসছে থিটা, তারপরে আসছে -θ³ ফ্যাক্টোরিয়াল, তারপরে +θ⁵/5 ফ্যাক্টোরিয়াল -θ⁷/7 ফ্যাক্টোরিয়াল, একদম এই যে সাইনের ধারাটিতে যা আসছিল হুবহু তাই। অর্থাৎ এখান থেকে যদি আমরা আই কমন নেই, বাকি অংশটা আসলে হবে সাইন থিটা, আর এই যে লাল অংশটা এটাকে আমরা আসলে বলতে পারি যে এটা হচ্ছে কস থিটা। তাহলে আমরা যদি e⁻i⁻ মধ্যে আসলে এই যে দুইটা অংশ, এই লাল অংশটা যদি আলাদা করতাম, সেই পুরা লাল অংশটা হতো হচ্ছে কস থিটা, আর এই যে আই কমন নেওয়ার পরে এই পুরা সবুজ যে অংশটা, আই কমন নেওয়ার পরে বাকি অংশটা হচ্ছে আসলে সাইন থিটা। এখন আমরা যদি এখানে দুই পাশেই একটা করে আর দ্বারা গুণ করি, এই পাশে আমরা পাবো r e⁻i⁻, আর এই সাইডে পাবো হচ্ছে আর কস থিটা, আর কস থিটা মানে এক্স, আর আই এর সাথে আসবে আর সাইন থিটা, সেটা মানে হচ্ছে ওয়াই। অর্থাৎ এই যে r e⁻i⁻ সমান সমান এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এই যে আমরা জটিল সংখ্যাকে আসলে r e⁻i⁻ এই আকারেও প্রকাশ করতে পারি। এটাও আমাদের ভবিষ্যতে অনেক হিসাবে আসবে, এই জ্ঞানটা আমাদের পরে অনেক হিসাবেই কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। তোমরা যখন কিছুদিন পরে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস ইনশাল্লাহ এই অনলাইনেই শুরু করব, যেহেতু আমাদের ছুটিটি বাড়ছে, অতএব এই জ্ঞানটি আমরা কোয়ান্টাম মেকানিক্সের কোর্সেও কাজে লাগাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, জটিল চলকের অপেক্ষক বলতে আমরা কি বুঝি, অপেক্ষক বা ফাংশন, সেটি আমরা এবার একটু দেখে নিই। আমরা এতদিন কোনো ফাংশন লিখে আসছি হচ্ছে একটি বাস্তব সংখ্যার ভিত্তিতে। ফাংশনে সবসময় একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। আমরা কোনো একটি সংখ্যাকে ইনপুট দেই, ফাংশনের মাধ্যমে পরিবর্তিত হয়ে আমরা আরেকটি আউটপুট পাই। এখানেও আমাদের পরিচিত যে ফাংশনের ধারণা, তার সাথে জটিল চলকের অপেক্ষকের আসলে কোনো তফাৎ নেই, এখানেও হুবহু একই জিনিস। একটাই পার্থক্য, আগে আমরা হচ্ছে ইনপুট এবং আউটপুট দুদিকেই একটি বাস্তব সংখ্যা দিতাম, এখন আমরা ইনপুট এবং আউটপুট দুই জায়গাতেই একটা জটিল সংখ্যা দেবো। এই যে এখানে আমরা ফাংশন অফ জেড যেটি, অর্থাৎ জেড কিন্তু জটিল সংখ্যা, আমরা একটি জটিল সংখ্যাকে ইনপুট দিচ্ছি এবং ফলাফলে আরেকটি জটিল সংখ্যা পাচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যেখানে ইউ নিজেও কিন্তু আবার এক্স এবং ওয়াই এর ফাংশন, ভি নিজেও আবার এক্স এবং ওয়াই এর আরেকটি ফাংশন, অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই এরা কিন্তু বাস্তব। আমরা এক্স কে বলছি বাস্তব সহগ, ওয়াই কে বলছি কাল্পনিক সহগ, যেমন 2 + 3i, কিন্তু 2 এবং 3 এরা দুইজনে কিন্তু প্রত্যেকে একটা করে বাস্তব সংখ্যা। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি যে ফাংশন অফ জেড মানে হচ্ছে x - 4y প্লাস আই এর সাথে আছে হচ্ছে x² + y।
অর্থাৎ এই যে আমাদের যে বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের ইউ, মানে আমরা এখানে বলেছিলাম যে ইউ হচ্ছে এক্স এবং ওয়াই এর একটা ফাংশন, ভি হচ্ছে এক্স এবং ওয়াই এর আরেকটা ফাংশন। আবার একইভাবে আমরা যখন ভি এর কথা বলবো, এই যে আই এর সাথে যেটা আছে সেটাকে আমরা বলছি ভি, অর্থাৎ এই পুরাটা হচ্ছে আমাদের ইউ, এই পুরাটা হচ্ছে আমাদের ভি, এবং ইউ এবং ভি প্রত্যেকে কিন্তু আবার আলাদাভাবে এক্স এবং ওয়াই এর ফাংশন। এখন এখানে শুধু সংজ্ঞা দেখে জিনিসগুলো বোঝা মুশকিল, কিছুদিন পরে আমরা হচ্ছে ক্লাসে অঙ্ক করব, তখন আমাদের এই অংশগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এবার একটু ফাংশনের ব্যবকলনযোগ্যতা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিফারেন্সিয়াবিলিটি, সেটা নিয়ে একটু আলোচনা করি। এখন ব্যবকলনযোগ্যতার অর্থ হচ্ছে কোনো একটি ফাংশনকে ব্যবকলন করা যাবে কিনা। এখন ফাংশনের ব্যবকলন কি জিনিস? ব্যবকলন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ নেওয়া। এটি তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্যালকুলাস থেকে বহু বছর ধরে, অন্তত 4 বছর ধরে এটা পড়ে আসছো, তোমাদের নতুন করে ক্যালকুলাস শেখানোর কিছু নাই। আশা করি যে তোমরা প্রত্যেকেই ক্যালকুলাস জানো, যথেষ্ট ক্যালকুলাস না জানলে 2 বছর আসলে ফিজিক্স পড়তে পারার কথা না। এখন এর আগের সিলেবাসে তোমাদের হয়তো এই ধারণাটি খুব পরিষ্কার করে দেয়া হয় নাই যে দুনিয়াতে সব ফাংশনকে যে ডিফারেন্সিয়েশন করা যাবেই সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে এমন কিছু ফাংশন আছে যাদেরকে ডিফারেন্সিয়েশন করা যায় না, কিংবা কোনো অংশে করা যায়, কোনো অংশে করা যায় না। এখন ব্যবকলন যোগ্যতা সরাসরি বোঝার চাইতে আমরা বরং উদাহরণের মাধ্যমে কি কি ফাংশনকে বা কি কি শর্তে একটি ফাংশনকে ব্যবকলন করা যায় না সেটি দেখব। এখানে আমরা কয়েকটি উদাহরণ দেখব বা ছবির মাধ্যমে। 1 নাম্বার ঘটনা যেটি হতে পারে, আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখি। 1 নাম্বার ঘটনাটি হচ্ছে এইরকম, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি ফাংশন, এই যে এখানে নিচের দিকে হচ্ছে এই ঋণাত্মক অসীমের দিকে ধাবিত হচ্ছে, আবার এই দিকে এসে ধনাত্মক অসীমের দিকে ধাবিত হচ্ছে। এইখানে কিন্তু ফাংশনটাতে একটা ব্রেক আছে, ফাংশনটা কিন্তু টানা একবারে যায়নি। এখানে মাঝখানে একটি, এটাকে আমরা বাংলায় অসীমতট বা ইংরেজিতে বলা হয় অ্যাসিম্পটট। এখানে যতই এক্স এর মান এদিকে যাবে, ওয়াই এর মান উপরের দিকে যেতে থাকবে, কিংবা এদিক থেকে আসলে আবার এক্স এর মান যত এই রেখাটির কাছাকাছি আসবে, ওয়াই এর মান ততই নিচের দিকে যেতে থাকবে। এটা খুব পরিচিত ছবি। তোমরা যখন y ইকুয়াল টু 1/x এর গ্রাফ, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ যেটি, সেটি চেহারা সেরকম, 1/x স্কোয়ারের গ্রাফের চেহারাও এরকম। আবার তোমরা হয়তো ট্যান থিটার গ্রাফ দেখে থাকবে, ট্যান থিটার গ্রাফও এরকম, যে নির্দিষ্ট সময় পর পর অসীমে চলে যায়, আবার নেগেটিভ অসীমে চলে যায়। এইখানে এই লাইন বরাবর সমস্যা হচ্ছে, তোমরা হচ্ছে ওই ফাংশনের ব্যবকলনের ক্ষেত্রে একটি মূল নিয়মের কথা পড়ে আসছো, যে একটি লিমিট দ্বারা আমরা প্রকাশ করি যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এটির আমরা একটি লিমিট নেই যেখানে এইচ টেন্স টু 0। এখন এখানে খেয়াল করো, এই রেখা বরাবর তোমরা যদি লিমিট নিতে যাও, এদিক থেকে আসতে গেলে আমার লিমিটটি হয় নেগেটিভ ইনফিনিটি, এদিক থেকে আসতে গেলে আমার লিমিটটি হয় পজিটিভ ইনফিনিটি। অর্থাৎ একই বিন্দু, তার লিমিট কিন্তু 2 রকম। তার অর্থ এই বিন্দুতে, অর্থাৎ এই রেখা বরাবর আসলে এই গ্রাফটি বা এই ফাংশনটি বা এই অপেক্ষকটি ব্যবকলনযোগ্য নয়। ব্যবকলনযোগ্য হতে গেলে অবশ্যই দুই দিক থেকে তোমার একই রকম মান পেতে হবে লিমিটের, এবং ওইখানে ফাংশনে একটি সসীম মানও থাকতে হবে। এখানে কিন্তু কোনো সসীম মান নেই। আচ্ছা, দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটতে পারে, এটি আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটার অবস্থা হচ্ছে এইরকম, এই যে এই বিন্দুটাতে যেটা এই একেবারে হঠাৎ করে দিক পরিবর্তন, এটাও আর একটা ঝামেলা। কারণ এখানে যদি এদিক থেকে, তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন দ্বারা আমরা যেটি নির্ণয় করি সেটি আসলে কোনো একটি লেখচিত্রের বা কোনো একটি ফাংশনের ঢাল। এখন এদিক থেকে যখন আমরা ঢালটি নির্ণয় করতে করতে আসবো, এখানে আস্তে আস্তে এখানে সরলরেখা টানলেই বরাবর, এখানে টানলেই বরাবর, এই বিন্দুতে এসে কিন্তু এদিককার ঢালটি নিচের দিকে নামছে, এদিকের ঢালটি এদিক থেকে নিচের দিকে নামছে। ঠিক এই বিন্দুতে এসে কিন্তু আসলে এদিককার ঢাল একরকম, এদিককার ঢাল আরেক রকম। অর্থাৎ এই বিন্দুতেও আসলে ফাংশনটিকে ডিফারেন্সিয়েশন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে একই বিন্দুতে তোমরা যদি ডিফারেন্সিয়েশন করতে যাও, একই বিন্দুতে একই ফাংশনের ডিফারেন্সিয়ালের দুটি আলাদা আলাদা মান আসছে।
এটি গ্রহণযোগ্য নয়। এর একটি ভালো উদাহরণ হচ্ছে y সমান সমান মডুলাস x। সব জায়গায় না কিন্তু, y ইকুয়াল টু মডুলাস x কে যে কোনো জায়গায়, এটি দুই পাশে দুটি সরল রেখা, x অক্ষের দিকে ধনাত্মক x অক্ষের দিকে হচ্ছে ডান দিকে সোজা উঠে যায়, আর ঋণাত্মক x অক্ষের দিকেও বাম দিকে সোজা উঠে যায়। কিন্তু মাঝখানে একটি বিন্দু আছে যেটি হচ্ছে ঠিক মূল বিন্দুতে কিন্তু হঠাৎ করে ঢালটি পরিবর্তন হয়। y ইকুয়াল টু মডুলাস x আসলে দুটি আলাদা রেখার সমন্বয়ে গঠিত। সে কারণে এই যে আমরা এই বিন্দুতে কোন একটি ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে পারি না। আবার 3 নম্বর আরেকটি ঘটনা ঘটতে পারে। এই ঘটনাটির চেহারা হচ্ছে এরকম, দেখো এখানে কাহিনী হচ্ছে এদিক থেকে আসতে গেলেও কিন্তু আমরা এর মান পাচ্ছি, এদিক থেকে আসতে গেলেও মান পাচ্ছি, কিন্তু মাঝখানে একটি বিন্দু আছে, এটিকে আমরা বলি হচ্ছে বিচ্ছিন্ন বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে ফাংশনের কোনো মান নেই। এখানে কিন্তু ফাংশনের ঢাল আছে, ফাংশনটি এভাবে বিচ্ছিন্নও হয়ে যায়নি, অসীমেও চলে যায়নি, হঠাৎ করে দিক পরিবর্তনও করে নেই। কিন্তু মুশকিলটা কোথায়? মুশকিল হচ্ছে এখানে ফাংশনের মাঝখানে একটা নির্দিষ্ট একটা বিন্দুতে ফাংশনের কোনো মান নাই। আর তোমাদের হয়তো শুনে অদ্ভুত লাগতে পারে যে এটা আবার কিভাবে হতে পারে। এই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা কিন্তু আসলে একটা সরল রেখার গ্রাফ। তোমরা যদি যাদের কাগজ কলম আছে হাতের কাছে, এখন এর গ্রাফ করে দেখো, তুমি একদম এই ছোটবেলায় যেভাবে গ্রাফ করতে সেভাবে গ্রাফ করবা। তোমরা এক্স এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নিবা, নিয়ে বসায় দেখবা। মুশকিল হচ্ছে একটা মাত্র বিন্দুতে আগে এবং পরে সব জায়গায় তুমি মান পাবে, একটা জায়গায় এটা তুমি সংজ্ঞায়িত মান পাবে না। x সমান সমান যেখানে 1, এই বিন্দুতে এই ফাংশনটার কোনো সংজ্ঞায়িত মান নেই। কেন? কারণ x এর মান তুমি যদি 1 বসাতে যাও, এখানে হচ্ছে এই যে নিচে একটা ডিভাইডেড বাই 0 চলে আসে, যেটা গণিতের ভাষায় অসংজ্ঞায়িত। সেই কারণে x সমান সমান 1 এই বিন্দুটি হচ্ছে এরকম একটি অসংজ্ঞায়িত বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা আসলে কথা বলতে চাইছিলাম ফাংশনের ব্যবকলন যোগ্যতাটি নিয়ে। বোঝানোর জন্য আমরা আসলে ঠিক উল্টাটি বলেছি, যে এই ঘটনা কিংবা এই ঘটনা কিংবা এই ঘটনা যদি ঘটে, সেই ক্ষেত্রে ফাংশনটিকে আমরা বলবো সেটা ব্যবকলনযোগ্য না। তার অর্থ এই ঘটনার বাইরে যদি কোনো ফাংশন থাকে, সেটিকে আমরা আশা করতে পারি যে সেটিকে ব্যবকলনযোগ্য বলা যাবে। তাহলে আমরা এবার একটু এখান থেকে বিশ্লেষিক ফাংশনের ধারণায় আসি। বিশ্লেষিক অপেক্ষক। বিশ্লেষিক ফাংশনকে অনেকগুলো নামে ডাকা হয়। তোমরা যদি কোথাও দেখো যে নিয়মিত ফাংশন বলা হচ্ছে বা রেগুলার ফাংশন, সেটির অর্থ বিশ্লেষিক অপেক্ষক। এটির আরেকটি নাম হচ্ছে হলোমরফিক ফাংশন। এটির আরেকটি নাম আছে, সেটি হচ্ছে মনোজেসিক ফাংশন। এখন একে নিয়মিত ফাংশন বলা হোক বা রেগুলার ফাংশন বলা হোক বা হলোমরফিক ফাংশন বলা হোক বা মনোজেসিক ফাংশন বলা হোক, প্রতিটি আসলে একই জিনিস বোঝায়। সবগুলোই হচ্ছে বিশ্লেষক অপেক্ষকেরই প্রতিশব্দ, সবগুলো একই কথা। তোমাকে যদি বলা হয় যে অমক ফাংশনটি বিশ্লেষিক কিনা দেখাও, এটির যে অর্থ, তোমাকে যদি বলা হয় যে তমক ফাংশনটি হলোমরফিক প্রমাণ করো, তোমাকে আসলে একই কথা বলা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আসো আমরা এখন একটি বিশ্লেষিক অপেক্ষক কি শর্তে হবে সেটি জেনে নিই। বিশ্লেষিক অপেক্ষকের প্রথমেই তোমরা হচ্ছে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জের কথা জানো। ডোমেইন হচ্ছে যেখান থেকে আমরা কোনো একটি ফাংশনের ইনপুট দেই, আর রেঞ্জ হচ্ছে ফাংশনের পরে যে আমরা আউটপুটটি পাই, সেটিকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেইনের বা এটি নির্দিষ্ট অঞ্চলেও হতে পারে। প্রথম শর্ত হচ্ছে প্রতিটি বিন্দুতে ফাংশনটিকে সংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ প্রতিটি বিন্দুতে ফাংশনের একটি মান থাকতে হবে। এমন হতে পারবে না যে x সমান সমান 3 বিন্দুতে ফাংশনের মান নাই। ঠিক আছে। দ্বিতীয়টি হচ্ছে প্রতিটি বিন্দুতে একে ব্যবকলন যোগ্য হতে হবে। এখানে কিন্তু শর্তগুলো কিন্তু অথবা না, শর্তগুলো হচ্ছে এবং, যে এটাও হতে হবে এবং এটাও হতে হবে। এবং তৃতীয় আরেকটি শর্ত আছে, সেটি হচ্ছে ঘাত শ্রেণী বিস্তৃতি সম্ভব হলে। ঘাত শ্রেণী বিস্তৃতি হচ্ছে যে টেইলরের বা ইয়ের ধারায় তোমরা দেখেছো যে একটা বহুপদী ধারা হিসেবে বিস্তৃত করা যায়, সেরকম যদি হয়। এখন আমাদের মূল ঘটনা যেটা হচ্ছে অবশ্যই ফাংশনটিকে প্রতিটি বিন্দুতে সংজ্ঞায়িত হতে হবে এবং প্রতিটি বিন্দুতে ব্যবকলনযোগ্য হতে হবে। এগুলি যদি হয়, সেক্ষেত্রে ওই যদি পুরো ডোমেইনেই হয়, তখন আমরা বলবো এটা বিশ্লেষিক ফাংশন। আর যদি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে হয়, হয়তো অনেক সময় দেখা যায় যে x সমান সমান 3 থেকে 7 এরকম একটি রেঞ্জের মধ্যে বা এরকম একটি সীমার মধ্যে হয়তো কোনো একটি ফাংশন বিশ্লেষিক, তার আগে পরে হয়তো তার কোনো ঝামেলা আছে, সেক্ষেত্রে আমরা তখন বলে দিই যে এটি হচ্ছে ওই সীমার মধ্যে বিশ্লেষিক। এমন হতে পারে সেটি হচ্ছে আংশিকভাবে বিশ্লেষিক।
তাহলে ডোমেইনের কোনো বিন্দুতে যদি বিশ্লেষিক ধর্ম না থাকে, ওই বিশেষ বিন্দুটা, ওই ঝামেলাযুক্ত যে বিন্দুটা, তাকে আমরা বলি হচ্ছে বিশিষ্ট বিন্দু, বা ইংরেজিতে বলা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসে তোমরা যা যা শিখলে সেটি আমরা এক নজর একটু দেখে নেব। এখানে তোমরা পর্দায় দেখতে পাচ্ছ লিওনার্ড অয়লার, ইনি হচ্ছেন একজন গণিতবিদ। এই যে আজকে যে তোমাদের এই জটিল সংখ্যা সংক্রান্ত বা জটিল চলকের অপেক্ষক সংক্রান্ত পড়াশোনা করতে হচ্ছে, তার জন্য আসলে মূল দায়ী ব্যক্তিটি হচ্ছে গণিতবিদ লিওনার্ড অয়লার। উনি এই আমরা যে প্রচলিত চেহারায় জটিল সংখ্যাকে ব্যবহার করছি, এটি তিনি তার সৃজনশীলতা দিয়ে উদ্ভাবন করেছিলেন। জিনিসটি তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু কিছুদিন পরে যখন এটি আমরা ব্যবহার করা শিখবো, ব্যবহার করা শুরু করব বিভিন্ন ক্ষেত্রে, তখন দেখবে যে নামে জটিল হলেও এবং এটির হিসাবটি যথেষ্ট জটিল হলেও অনেক সময় জটিল জিনিস হয়তো আমাদের অন্য কোনো হিসাবকে সহজ করে দেয়। আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে হিসাব করতে যাব, আমাদের জটিল চলকের হিসাব লাগবে এবং লাগবেই। সে কারণে আমরা এখন একটু পাঠ পুনরালোচনা করে নিই। প্রথমেই আমরা দেখে নিচ্ছি, আমরা প্রথমেই যেটি শিখেছি আজকের ক্লাসে সেটি হচ্ছে জটিল সংখ্যা কি জিনিস। আমরা হচ্ছে লেখচিত্রে জটিল সংখ্যাকে কি করে প্রকাশ করতে হয়, অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় একটি জটিল সংখ্যাকে কি করে প্রকাশ করতে হয় সেটি শিখেছি। আমরা পোলার স্থানাঙ্কে একটি জটিল সংখ্যার প্রকাশ করতে শিখেছি এবং সেখানে মডুলাস এবং আর্গুমেন্ট নামে দুটি নতুন রাশি শিখেছি। আমরা হচ্ছে ডি ময়ভারের উপপাদ্য শিখেছি এবং সেটি ব্যবহারটি আসলে এখনো আসেনি, যেহেতু আমরা মূল উপপাদ্যটি জেনেছি, সেটি আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। একইভাবে আমরা হচ্ছে অয়লারের সূত্র জেনেছি এবং আমরা এটির ধারণা পেয়েছি যে জটিল অপেক্ষক কাকে বলে বা এটিকে কিভাবে লেখা হয়। আর সর্বশেষ যেটি আমরা জানলাম সেটি হচ্ছে বিশ্লেষিক অপেক্ষকের ধারণা। আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাস থেকে আমরা বিশ্লেষিক অপেক্ষক কিভাবে নির্ণয় করা যায় সেই সংক্রান্ত গাণিতিক হিসাব পড়ব, হিসাব শিখব। এবং তোমাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আশা করি তোমাদের সবার কাছেই কোনো না কোনো গাণিতিক পদার্থবিদ্যার বই আছে। তোমরা অবশ্যই, এখানে প্রচুর গণিত থাকবে, সেই গণিতগুলো অবশ্যই নিজে হাতে করে শিখতে হবে। এখানে শুধুমাত্র মুখস্থ করে আগানো কঠিন, এবং এখানে পড়া জমা করে রেখে পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে পড়বো এই নিয়ত রাখাটিও খুব কঠিন। ওস্তাদের মায়ের শেষ রাতে, সেটা আমরা বাংলা প্রবাদে যতই বলি, গাণিতিক পদার্থবিদ্যা কিংবা পদার্থবিদ্যায় ওস্তাদ হওয়া খুব কঠিন কাজ। সে কারণে তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই ক্লাসগুলি আমরা যখন নিব, এটি তোমরা অবশ্যই সাথে সাথে ক্লাসটি করে ফেলবে এবং একই সাথে আমরা যদি কোনো বাড়ির কাজ দিই কিংবা আমরা যদি কোনো কাজ দিই সেটি করে ফেলবে, এবং সংশ্লিষ্ট যে অংশটুকু পড়ালাম অবশ্যই বই থেকে তোমরা নিজেরা নিজেদের মতো আবার পড়ে নেবে এবং বুঝে নেবে। আর যদি কারো কোনো অসুবিধা হয় সেটার জন্য আমরা সবসময় আছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই ক্লাসটি এখানেই ছুটি। এখানে ছবিতে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি আসলে তোমাদের আজকের বাড়ির কাজ। এখানে দেখতে পাচ্ছ e⁻i⁻1 = 0। এটির নাম হচ্ছে অয়লারের সমীকরণ। এখানে আমি তোমাদের একটি হিন্টস দিচ্ছি যে তোমরা অয়লারের যে সমীকরণটি আজকে পড়েছো সেখান থেকে এই লাইনটিতে আসা যায়। কিভাবে আসা যায় সেই গাণিতিক প্রতিপাদনটি তোমাদের আজকে আমি বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। আশা করি সবাই প্রত্যেকে এই হিসাবটি নিজে নিজে করবে। দেখবে নিজে যদি করতে পারো ব্যাপারটি একদিন তোমাদের খুব মজার লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সবাইকে নিয়ে একটু এই মহামারীর সময়টিতে সবাই নিরাপদে থাকো, ভালো থাকো।